হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কোথায় পাবো তারে পরবর্তী অংশ পড়বার জন্য। আগের অংশে আমরা দেখলাম চাটু যে মশাইয়ের সঙ্গে পুরনো দিনের মলুটির কথা শুনছেন কথক। এবার সুশি এসেছে তাকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার জন্য, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে, তার চান খাওয়া কিছুই হয়নি। চাটু যে মশাই তাকে আবার নিমন্ত্রণ করে বসেছেন পরদিন খেতে আসবার জন্য দুপুরে। লেখক সম্মতি দিয়েছেন, যদিও জানেন তার আসা না আসা সবই নির্ভর করে রায়মশাইয়ের পারমিশনের উপর। এবার দেখি সামনে কি হয় গল্প। বলতে গিয়ে মনে পড়েছিল ধনুর কথা। জিজ্ঞাসা করেছিলাম, ধনু বাড়ি গেছে? সুশি ওর কালো চোখে অবাক ঝিলিখেনে বলেছিল, না, কেন বলুন তো? ধনুর কথায় সবাই শশব্যস্ত। বলেছিলাম, না, তাকে মাঠে দেখেছিলাম কি না। তবুও সুশি চোখ সরাতে দেরি করছিল। শুধু আমার মুখের ওপর চোখ রাখেনি, আমার চোখ দিয়ে মনেতে ডুব দিতে চেয়েছিল। জানতাম ধনুর ব্যাপার বলেই। সুশি মুখে চোখ রেখে রেখে খোঁজ করছিল কোনো অঘটনের ছায়া সেখানে পড়েছে কি না। অঘটন না, তবে সেই তারির জ্বালা শেষ করে ধনু যদি বাড়ি ফিরে থাকে তাহলে অবস্থাটা কেমন দাঁড়াতে পারে সেই ভয়ের কথাটাই। ভয়ে ভয়ে বলেছিলাম সুশিকে। সুশি হেসেছিল খিলখিলিয়ে, বলেছিল, তাই ভালো। আমি ভাবছি অন্য কিছু নাকি। ও যে তারিখ হয় সে কথা সবাই জানে, তবে জ্যাঠার সামনে আসবে না, বাড়িতেও ঢুকবে না। তবে খাবে কোথায়? সুশি নির্বিকার হেসে বলেছিল, সে কথাও ধনুই বলতে পারে। হয়তো যাদের সঙ্গে তারি খাচ্ছে তাদের সঙ্গেই একটা ব্যবস্থা হবে। তা বটে, ধনুকে যা দেখেছিলাম তার পক্ষে সেটা খুব আশ্চর্যের না। কিন্তু আর একটা কথা মনের মধ্যে দপদপিয়ে উঠেছিল। সুশিকে জিজ্ঞেস করব কিনা ভাবছিলাম, সেই কিশোরীটি কে, ধনুর গালে যে থাপ্পড় মারতে পারে? কিন্তু তার আগেই সুশি জিজ্ঞেস করেছিল, আর কাউকে দেখলে ওর সঙ্গে? আর কেউ মানে? সুশি একটু ঠোঁট টিপে হেসেছিল, অন্যদিকে চেয়ে বলেছিল, কোনো মেয়েটে বলে চোখ ফিরিয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি জবাব দেবার আগেই সুশি হঠাৎ নিজের মনেই হেসে উঠে মুখে আঁচল চেপেছিল। আমি দেখেছিলাম সেই হাসিতে যেন চপেটাঘাত আর বালিকা রহস্যের ইঙ্গিত আছে। অবাক হয়ে চেয়েছিলাম সুশির দিকে। এই কি অবাক কাণ্ড দেখো হে! তার কথায় চপেটাঘাত আর বালিকা রহস্যের যে ইঙ্গিতই থাক, তা বলে কি ধনুর সঙ্গে মাঠে ঘাটে মেয়ের দেখাও মিলতে পারে? সে কথা জিজ্ঞেস করবার আগেই ঠেক সুশি হঠাৎ গম্ভীর হয়ে আঁচল নামিয়ে নিয়েছিল মুখ থেকে, যেন ঝটিতি সহবতে। মেয়ে একেবারে কম্প্র বক্ষে, নম্র নেত্রপাত। চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখেছিলাম দীর্ঘ দেহ প্রৌঢ় ব্যক্তি, খালি গা, খালি পা, সামান্য খাটো ধুতি, গলায় উপবিত, চোখে দৃষ্টি তীক্ষ্ণ, ঈষৎ আরক্ত। জিজ্ঞেস করেছিলেন, কোথা গেলছিলিরা? সুশি যেন শঙ্কিত, সম্ভ্রমে ভয় পাওয়া বিহঙ্গী বলেছিল, দিনদাদের বাড়ি। পরবর্তী প্রশ্ন আওয়াজ উঠেছিল গম্ভীর গোঙানো গলায়, ইটিকে? সুশি তেমনি করেই জবাব দিয়েছিল, জ্যাঠার সঙ্গে এসেছেন, জ্যাঠা যেখানে চাকরি করেন সেখান থেকে। দিনদাদের বাড়ি গেছিলেন, ডাকতে গেছিলাম। অস্ফুট মোটা একটি শব্দ মাত্র, তারপরে ভিনদেশির দিকে একবার দৃষ্টিপাত। সুশি আমার দিকে ফিরে বলেছিল, বড় পিসে মশাই। ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হয়নি। তাড়াতাড়ি নিচু হয়ে হাত বাড়িয়ে পায়ের ধুলা নিয়েছিলাম। সেই শান্ত বজ্রস্বরে আবার আওয়াজ উঠেছিল, থাক থাক বাবা থাক, জয়স্তু, পরে দেখা হবে। অশোষী, আমাদিগের ঘরে লিয়ে যাস কেনে একবারটি? যাব। গোরা ব্রাহ্মণ তখন অগ্রগামী, আর কোনো কথা বলেননি। সুশি বলেছিল, আপনি যাদের বাড়ি এসেছেন সে বাড়ির বড় জামাই উনি, খুব রাশভারী লোক। বলবার দরকার ছিল না, দেখে শুনেই মালুম হয়েছিল। কেবল রাশভারী কেন, তার চেয়ে বেশি মহাদেবের মতো আচ্ছন্ন গম্ভীর, কিন্তু রুদ্র হয়ে উঠতে যার সময় লাগে না। বলেছিলাম, তুমি যেন ভয় পেয়ে গেছো? সুশি বলেছিল, সবাই পায়। আপনার সঙ্গে হেসে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছি, যদি কিছু বলে উঠতেন। বাবারে, ওকে ভীষণ ভয় পাই। তা বটে, সমর্থ মেইয়া আনকা পুরুষের সঙ্গে হেসে কথা বলতে বলতে যাবে কি হে? হায়া বলে কিছু নাই কি না? তবে কি না রাঙা ভুঁয়ে রাঙা রাঙা পা দুখানি ফেলে চলে যাওয়া খালি গা ব্রাহ্মণটিকে দেখে মনে কেমন সম্ভ্রমের উদয় হয়েছিল। কিন্তু উত্থাপিত প্রসঙ্গ আবার ঢেউ দিয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, ধনুর সঙ্গে মেয়েরা কি মাঠেও যায় নাকি? সুশির কালো মুখে আবার হাসির ঝলক লেগেছিল, যে হাসি লজ্জা দিয়ে রাঙানো। বলেছিল, মেয়েরা নয়, একজন। বলেছিলাম, পুকুরের ধারে যেখানে সে বসলো সেখানেও তো দুজন মেয়ে ছিল। না না, তারা না, গাঁয়ের মেয়ে। মনে তখন আমার রহস্যের রং, ভেবেছিলাম টিপে দেখি না। বলেছিলাম, ও, বছর 15-16 বয়সের মেয়ে কি? সুশির ডাগর চোখ দুটি প্রায় গোল হয়ে উঠেছিল, গলায় তরাস দিয়ে বলেছিল, হ্যাঁ হ্যাঁ, ওই রকম, 14-15 বেশি না। হদিশের কপাট খুলছিল, তাই আরেকটু চার দিয়েছিলাম।
রংটা ফর্সা, শাড়ি পরা, দেখতে শুনতে মন্দ না। শুনে সুশি দাঁড়িয়ে পড়েছিল প্রায়, সেই তরাসি গলায় বলেছিল, হ্যাঁ, ধনুর সঙ্গে মাঠে দেখেছেন নাকি? সুশির চোখে পলক পড়েনি, মুখ ভরা বিস্ময়, একটু যদি বা ভয়, কিন্তু ঈর্ষা এক বিন্দুও না। হাসি চেপে বলেছিলাম, দেখেছি, তবে মাঠে না। কোথায় তবে? সুশি তখন আমার মুখে রহস্য দেখছিল। বলেছিলাম, সকালবেলা দেখেছিলাম সেই দোতলার ঘরের পিছনে। সুশি কয়েক মুহূর্ত কথা বলতে পারেনি, কিন্তু ইতিমধ্যেই তার ভয় তরাসি চোখের কুলে হাসির বাঁধ চুইয়ে আসছিল। আমি ঘরের পিছনের দৃশ্য বর্ণনা করেছিলাম। সুশি হেসে বাঁচেনি। জিজ্ঞেস করেছিলাম, সেই মেয়ের কথাই জিজ্ঞেস করছো বোধহয়? তখন আবার সুশির ভারী লজ্জা, বলেছিল, হ্যাঁ, ওর নাম তৃপ্তি, খুব সুন্দর না দেখতে? সে কথা স্বীকার করতেই হয়েছিল, তৃপ্তির উপসী। জিজ্ঞেস করেছিলাম, ধনুর গালে যে চাঁটি মারতে পারে, সে কি আবার তার সঙ্গে মাঠে ঘাটেও যেতে পারে? সুশি ঘাট দুলিয়ে বলেছিল, পারে, ত্রিপুরবত মেয়ে পারে। ওই মারের পরেও? হ্যাঁ। ধনুও কি ওকে ছেড়ে কথা বলেন নাকি? ধনু মারে না? না। অয় গো, ওহে প্রেমের দেবতা, এমন মারণ ধরন প্রেম কথা তখন স্তক শোনা ছিল না। জিজ্ঞেস করেছিলাম, দুজনেই মারামারি করে নাকি? সুশি বলেছিল, ধনুই মারে বেশি। তখন নিশ্চয়ই ধনু কোনো বাজে কথা বলেছিল, তাই। কথা শেষ করেনি সুশি। অবলা ইঙ্গিতের লজ্জায় গলায় ঠেক লেগেছিল, তবু না জিজ্ঞেস করে পারিনি, তৃপ্তি কাদের বাড়ির মেয়ে? আমরা তখন একটা পথের বাঁকে, একটা আধ কাঁচা আধ পাকা ইটের দেওয়াল ঘরের পাশে মাটির ঘরে মেশামেশি এমনি একটা বাড়ির দিকে আঙুল দেখিয়ে সুশি বলেছিল, ওই বাঁড়ুজ্জেদের বাড়ির মেয়ে। বলে সুশি আমার দিকে তাকিয়ে আবার একটু হেসেছিল। বলেছিল, ধনু মারুক ধরুক যাই করুক, দেখবেন টিপু আবার ঘুরে ফিরে ঠিক ওর কাছে যাবে। বটে, সে যে একেবারে পাকা প্রেম, জবর ভিতের গাঁথনি। কিন্তু গ্রামের মধ্যে এমন অনাচার, চ্যাংড়া চেংড়িকে শাসন করবার কেউ ছিল না নাকি? জিজ্ঞেস করেছিলাম, কেউ কিছু বলে না ওদের? সুশি জিভ কেটে চোখ বড় করেছিল। ও মা, বলবে কি, কেউ কিছু জানে নাকি? তুমি তো জানো দেখি। ও মা, আমি তো লুকিয়ে জানি। তাও তো বটে, প্রেমের খবর আবার জানাজানি করে জানা হয় নাকি? সুশি আবার বলেছিল, আমি যে জানি তা ওরা জানে না। তাই বা ওরা জানবে কি করে? ওদের তো জানতে নেই। তবে দুটিকেই যেমন ভয় ডরহীন ডাকাডাকিনি মনে হয়েছিল, জানাজানি হলেও যে তাদের কিছু আসে যায় তেমন মনে হয়নি। তাছাড়া ধনু তো আগেই আমার কাছে ঘোষণা করেছিল বিয়েটা সে সেই গ্রামেই করবে, তারপরে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু যতই আমি দুজনের কথা ভেবেছিলাম, ততই যেন এক হাসির ঝরা কুলকুলিয়ে যাচ্ছিল আমার ভেতরে। জিজ্ঞেস করেছিলাম, ওদের কি বিয়ে হবে নাকি? সুশি বলেছিল, ধনু তো তাই পণ করে বসে আছে। বলেছে নাকি? সবাইকেই। ধনুর তো কিছু রাগঢাক নেই, নিজের পিসাপিসিকেও বলেছে টিপুকে ও বিয়ে করবে। বলে সুশি আমার দিকে তাকিয়েছিল। তারপরে সুশি কেন হেসে উঠেছিল তাও জানি না, তার সঙ্গে আমিও যে কেন হাসলাম তাও বুঝতে পারিনি। কিন্তু মিছা ভুলা নাহে, একেবারে কি বুঝতে পারোনি? পেরেছিলে, বুঝতে পেরেছিলে। হাসির কারণ আর কিছু না, মনেতে কেমন একটা বাদ্যি ঝনঝনিয়ে উঠেছিল, তাই হাসি। ইতিমধ্যে আমরা পূজা দালানে উঠানে এসে পড়েছিলাম। দেখেছিলাম সাঁওতাল প্রজাদের সংখ্যা আরও বেড়েছে, সেই সঙ্গে অজা বলির পশু, তাই কাঁঠাল পাতার ছড়াছড়ি। তবে প্রজারা কেউ একলা আসেনি, সকলেই সপরিবারে। শিশুরা কেউ তাদের মায়ের কোলে, কেউ মায়ের পাশে ভুঁয়ে নিদ্রামগ্ন, নয়তো কালো মেয়ের খোলা বুকে শিশুর অঝোর অমৃতপান। সকলেরই চোখে যেন এক অলৌকিক দৃষ্টি। সবাই দেখছিল প্রতিমা রং করা। যতটুকু দেখে গিয়েছিলাম, রং তার থেকে তখন বেশি লেগেছিল। কালীর পায়ের তলায় মহাদেবের গায়ে খড়িগোলা মাখানো হয়েছিল। প্রতিমার কালো রঙে ঝলক দিয়েছিল। ছিন্নমুণ্ডের নাক মুখ চোখে লেগেছিল রং। উঠোনে আরও দেখেছিলাম ঢাকের সংখ্যা অনেক বেড়েছে। একটা জায়গা সাদা কালো পালকের বাঁকানো শিখায় ঢাকা পড়ে গিয়েছিল। বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতে বড় রায় স্নান শেষে গামছা পরে ঘরে ঢুকতে যাচ্ছিলেন। দেখেই বলেছিলেন, ইস, দেখো দেখি, বেলা গড়িয়ে যাচ্ছে, এখনো চান খাওয়ার দেখা নাই। যাও যাও বাবা, তাড়াতাড়ি একটু মাথায় জল দিয়ে এসো। সকালের খাবার সময় শুনেছিলাম ভিন্ন কথা, খেতে নাকি অনেক বেলা হবে। এখন আবার অন্য কথা, অনেক নাকি দেরি হয়ে গিয়েছে। তবে রাঙা হাসিটিকু মুখে ছিল ঠিক। আবার বলেছিলেন, চাটুজ্জে মশাই ধরে রেখেছিলেন বুঝি? জবাব দিয়েছিল সুশি, আমি না গেলে এখনো ছাড়তেন না। ওই বলে কে, পাগলা মানুষ। সুশি আবার বলেছিল, কাল দুপুরে ওকে ওদের বাড়িতে খাবার কথা বলেছেন। বড় রায়ের ভুরু কুঁচকে উঠেছিল। আওয়াজ দিয়েছিলেন, কি? তখন তার পাশে এসে দাঁড়িয়েছিলেন বড় গিন্নি। তিনি বলে উঠেছিলেন, আদুর, তাই কি হয় নাকি? আজ রাতে পূজা, কাল ঘরে আমার কত কি। কাল কি পরের বাড়িতে খেতে দিতে পারি? ঠাকুর জামাই যেন কি। বড় রায় রাঙা মুখখানি ঢেউ খেলিয়ে বলেছিলেন, অগর না না, চাটুজ্জে মশাইয়ের খেয়াল নাই। তুমি যাও যাও বাবা, চান করে এসো। সুশি, ওকে জল দে মা তাড়াতাড়ি। আমি জামা কাপড় ছেড়ে স্নানের সরঞ্জাম আনতে যাচ্ছিলাম ওপরে, কিন্তু ঠেক লেগেছিল জল এনে দেবার কথায়। তাই সরে গিয়ে সুশিকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা চান করো কোথায়? কাঁদরে, উত্তরের কাঁদরে।
আমিও সেখানেই যাব। না না, সুশীর কথা শুনিনি আর। চলে গিয়েছিলাম ওপরে। নিচে এসে দেখেছিলাম সুশি দাওয়ায় দাঁড়িয়ে। বাড়িটাকে দেখে মনে হচ্ছিল আরও লোক বেড়েছে, আরও ব্যস্ততা, আরও কণ্ঠস্বরের ভিড়। সুশিকে বলেছিলাম, বাড়ির ছেলেদের কাউকে দেখতে পাচ্ছি না, চাকর বাকর কেউ থাকলে একটু কাদরের রাস্তাটা। সুশি বলেছিল, সত্যিই কাদরে যাবেন? শরীর খারাপ করবে না? বলেছিলাম, দেখা যাক, তাহলে চলুন, আমিই নিয়ে যাচ্ছি। কিন্তু সুশি কথা শেষ না করে দাওয়া থেকে নেমে আমার দিকে তাকিয়ে একটু হেসেছিল। বলেছিল, জ্যাঠা বকলে আমি কিছু জানি না। বচনেই বোঝা যাচ্ছিল সুশি অনেক সহজ হয়েছে। বলেছিলাম, না হয় আমিই জানাবো, কিন্তু এত বেলায় জল টানাটানি চলে না, তার চেয়ে এতটা হেঁটে কাদরে যাওয়াই ভালো। বলে বাড়ির পিছনের দিক দিয়ে একটা নতুন রাস্তায় যেতে যেতে সুশি হেসেছিল খিলখিলিয়ে। আর তখনই একটা ঘর দেখিয়ে বলেছিল, আমরা এ ঘরে থাকি। ঘরের কাছে তাল গাছ, তার পাশে এক নিম, সেই ছায়াতে দাঁড়িয়েছিলেন এক বিধবা। আমাকে দেখেই ঘোমটা একটু টেনে দিয়েছিলেন। বয়সে যদিও প্রৌঢ়া, তবে কিনা বয়স বলে তো কথা না, কথা হলো সজা তার প্রথা নিয়ে। সুশি আমাকে ঘর দেখিয়ে সেই মহিলাকে বলেছিল, মা, কাঁদর থেকে আসছি, তুমি উপোসের শরীর নিয়ে আর দাঁড়িয়ে থেকো না, একটু শুয়ে থাকোগে। সুশীর মা তার থানের ঘোমটার আড়াল থেকে একবার আমাকে দেখেছিলেন। আমি চলতে চলতে জিজ্ঞেস করেছিলাম, উপোস কেন? সুশি বলেছিল, অমাবস্যা পড়েছে বেলা 12টার পর, তাছাড়া পুজো পাঠের দিন মা খায় না। বলে সুশি একবার ফিরে তাকিয়েছিল মায়ের দিকে। এমন কিছু অভিনব দৃশ্য নয়, তবু সেই যে সুশি কালো মেয়েটি, এলো চুলে আলগা খোপা, ডাগর চোখ, স্বাস্থ্যবতী, চলনে এক স্বভাব প্রকৃতির ছন্দ, বলনে হাস্যময়ী ব্রীড়া, তাকে এক কোন ঠাঁই নিরালা ঘরে, যেখানে আরো ভাই বোন আছে আর ছায়ায় দাঁড়িয়ে থাকেন বিধবা মা, সব মিলিয়ে কি যেন এক সুর বেজে যায়। সেই যে এক গান শোনা ছিল, আমি কাঁদর ভরা হাসি হেসেছি, তেমনি মনে হয়েছিল। কেন যেমন মনে হয়েছিল তা জানি না। কোথা চললে গো সুশি দিদি? দেখেছিলাম দেওয়ালে ফাটল ধরা মাটির ঘরের সামনে এক মেয়ে, রুক্ষ চুল, এক বেড়ে খাটো শাড়ি পরা, কোষ্টি পাথরে কাটা এক মূর্তি। পাথর যেমন ভাঙে টুকরো হয়, কিন্তু নম্রতা জানে না, সেই মতো। সেই যুবতী না, যাকে দেখেছিলাম ঢোকবার পথে কাদরের পাথরের ওপর। আর একজন, যার চোখ ঝুলুঢুলু, গা ঢিস ঢিস, মেটে সিঁদুরের দাগ তার রুক্ষ চুলের সিঁথায়। জিজ্ঞাসা সুশি দিদিকে, ঢুলুঢুলু নজরখানি বিদেশির চোখে চোখে। সুশি বলেছিল, কাদরে। চোখের মনি ঘুরিয়ে পুচ করেছিল, ইটো বড় তরফের অতিথি, তুমি নাওয়াতে লিয়ে যাইছ? কাদর দেখাতে যাচ্ছি। আয়, তাই তো বলছি। বললে কি হবে গো কালিন্দি মেইয়া, তোমার লজরে যে আন কথা দেখি। সুশি যেন কোপ জানতো না, কটাক্ষ না। বলেছিল, খোয়ারি কাটেনি বুঝি তোর? ততক্ষণে আমরা একটু এগিয়ে গিয়েছিলাম। হাসির ঝরায় জবাব এসেছিল, হয় গো, কাটে নাই, কর্তার ইচ্ছায় কম্ম। দেখো কেনে, লোকেরও তো এখনো হুঁশ নাই, ঘরে পড়ে রলছে। তখন সুশির আর এক মূর্তি ঘাড় ফিরিয়ে কটাক্ষ করে হেসেছিল। বলেছিল, আজ রাত্রে আবার পুজো, তোদের দুটোর কি মরণ নেই? জবাবে শুধু হাসির আওয়াজ শোনা গিয়েছিল, যেন বেলোয়ারি চুড়ি ঝনঝনানো হাসি। সুশি আমার দিকে ফিরে বলেছিল, বাউরি, স্বামী স্ত্রী দুজনেই যে কি মদ খায়, বাবা বাবা। তাই নাকি? হ্যাঁ, নিজেরাই ঘরে তৈরি করে। কাল রাত্রে তো কি মাতলামি দুজনে, যত মারামারি করে তত হাসাহাসি করে, আর কান্নাকাটিও তত। শুধু হাসি, শুধু কান্না, শুধু বিবাদ না, সব মিলিয়ে একাকার। তা নইলে আর মাতলামি কিসের? আর সে মাতলামি দেখে যে সুশিরা বেশ মজা পায়, ব্যঞ্জনাতেই সেই কথা। সুশি আরো বলেছিল, কালী পুজো আসবার আগেই সব ক্ষেপে ওঠে, আজ যে কি করবে দেখবেন। দেখবো, দেখতেই তো গিয়েছিলাম, কিন্তু তখন পথের ওপর পাথর ছড়াছড়ি, অতিথিকে সাবধানে চলতে হচ্ছিল। মৃত্তিকা ঢালুতে গড়িয়ে যাচ্ছিল, কোথাও কাঁকড় বিছানো রক্তভূমি, কোথাও দুর্বা ছাওয়া সবুজ, মাঝে মাঝে আম, কাঁঠাল, তাল, তেঁতুলের ছায়া। কলসি কাঁখে ভেজা কাপড়ের ঘোমটা শালীনতায় ঢাকা হয়ে গিয়েছিল বৌঝিয়েরা, গামছা পরা পুরুষেরা। তার মধ্যে জিজ্ঞাসাবাদ ঠিকই চলছিল, ইটোকে? তবে কাদরে তখন ভিড় কম। কাদরের উপর পাথুরে ভুঁই যেন ঘাড় উঁচিয়ে উঠিয়েছিল। শালতালের ছায়ায় ঢাকা মৃত্তিকা আকাশের দিকে হাত বাড়িয়ে হারিয়ে গিয়েছিল। মাঝখানে কাঁদর, একটু বাঁয়ে বেঁকে ডাইনের মোড়ে অদৃশ্য হয়েছিল। নীল জল ছল ছল কলকলিয়ে ধারায় বইছিল। স্বচ্ছ জলের নিচে পাথরের নুড়ি আর বেলেমাটি পরিষ্কার দেখা যাচ্ছিল। অমন জলে অবগাহন হয় না, শয়নে স্নান হয়েছিল। কোমরের বেশি জল ছিল না, কিন্তু ঠান্ডা আর মিষ্টি স্বাদ। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে মেখেছিলাম। স্রোতের টানে নিজেকে ঠেকিয়ে রেখেছিলাম বড় পাথরে ঠেক দিয়ে। দেখে সুশি হেসেছিল পাড়ে দাঁড়িয়ে। জল থেকে যখন উঠেছিলাম তখন আমার সর্বাঙ্গ জুড়ে এক শীতল শান্তি। জলে মধু ছিল কিনা জানি না, মাদকের নেশা লেগেছিল যেন। বাড়ি ফিরে গিয়ে বড় রায় আর ছোট রায়ের সঙ্গে খেয়ে সেই যে শুয়েছিলাম, আর কোনো হুঁশ ছিল না। যখন হুঁশ হয়েছিল তখন গভীর অন্ধকার, কেবল মোটা দরাজ গলায় কোথা থেকে যেন ভেসে আসছিল গান।
অমা, বাজবে গা মহসের হৃদে, আর লাচিস না খ্যাপা মাগি, মোরে নাই দেব বেঞ্চা আছে, জগে রইছি মহাযোগী, আর লাচিস না গো খ্যাপা মাগি। সুরেতে রামপ্রসাদী, কথায় কিঞ্চিত ভিন্নতর। ক্ষণিকের বিভ্রম লেগেছিল, ঘোর অন্ধকার, বুঝতে পারিনি কোথায় আছি, কোন দুনিয়ায়, কোন সংসারে, কালাকালের কোন সীমায়।